শেষ পর্যন্ত বিএনপির ফাঁদে পড়ল এনসিপি। এনসিপি অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিএনপিও রাজি। তো এনসিপি শেষ, এনসিপি কোনো রাজনৈতিক ক্যারিয়ার নাই। দর্শক, আপনারা জানেন যে বিএনপির জামাই ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত সে অস্ট্রেলিয়ান প্রবাসী। তিনি অনেকদিন যাবৎ বলে আসছেন, ফাহাম আব্দুল সালাম, যে এনসিপির উচিত বিএনপির সাথে জোট করা, বিএনপির কাছে আসা, কারণ এনসিপি কে বিএনপি রক্ষা করতে পারবে। কিন্তু এনসিপি দাম দেয়নি। তো পরে ঘুরিয়ে পেঁচিয়ে এনসিপি ভেবেছিল তারা নিজেরাই কিছু করতে পারবে। তা ডাকসুর পর দেখলো যে আসলে এনসিপি বইঞ্চা, আসলে ওই জুলাই ব্যবসা, ক্রেডিটবাজি, এগুলো জনগণ গ্রহণ করে না। এনসিপি বলতে আসলে কিছু নাই, ওটা ওই 2-4টা লোকের একটা গ্রুপ। আসলে ভোটের রাজনীতিতে ওরা 1000 ভোট পাওয়ার যোগ্যতা রাখে না, কোথাও ওদের কোনো ভোট নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় নাই মানে সারা বাংলাদেশে কোথাও নেই। এনসিপির সবচেয়ে ভালো করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় ওরা জয় বাংলা। এরপরে ওরা দেখলো যে না, আসলে আমরা তো কিছু না, আমরা তো একা কিছু পারবো না, এখন জোট করতে হবে। এনসিপির ভিতরে আলাপ আলোচনা হলো। কেউ বললো যে আমাদের যে মূল দাবি, যে নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সংস্কার, তো এগুলোর দাবিতে তো জামাত, চরমনাই বা ইসলামপন্থীরা যুগপৎ আন্দোলন করতে যাচ্ছে। তো এদের সাথে গেলেই তো হয়, তাহলে তো এরা আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে এবং নির্বাচন এদের সাথে জোট করে করতে পারো, ভালোই তো। এনসিপির অধিকাংশ নেতা এই প্রস্তাব দিয়েছে, কিন্তু এরপরে এই মাহফুজ, আসিফ সহ আরো কিছু বালপাকনা নেতা আছে না, এরা এই জায়গায় আপত্তি দিয়েছে। বলছে না না না, এখানে এরা তো হুজুরদের সাথে জোট করলে হয় না, না এদের সাথে যুগপৎ করা যাবে না, জোটও করা যাবে না, যুগপৎ করা যাবে না। শেষ পর্যন্ত মাহফুজদের পিড়িতে, যদিও মাহফুজ নিজে অনেকটা মাইনে আছে, এখানে অনেক ঘটনা আছে, কিন্তু মাহফুজপন্থী আরো অনেকে আছে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না না, আসলে হুজুরদের সাথে একসাথে আন্দোলন করা যায় না। মানে দেখেন এদের চিন্তাটা কি, এরা মানে ইউরোপ, আমেরিকা, ভারতকে আব্বা মানে কেন, এই হুজুরদেরকে নাক ছিটকায়। হুজুর ইসলামপন্থী, এদের সাথে জামাত চরমনাইয়ের সাথে যুগপৎ আন্দোলনে না যাওয়ার কোনো যুক্তি নেই এনসিপির, একটাই যুক্তি, এরা তো হুজুর। বাংলাদেশে ইসলামপন্থীদের হুজুর হিসেবে নাক ছিটকে ক্ষমতার ধারে কাছে কেউ যেতে পারবে না। আমি বলছি না যে হুজুরাই ক্ষমতায় যাবে না, কিন্তু তাদেরকে নাক ছিটকিয়ে, তাদেরকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করে, ইসলামপন্থীদের সাথে মিশতে হীনমন্যতা প্রকাশ করে রাজনীতি আপনি কখনো সফল হতে পারবেন। ইসলামপন্থীরা বাংলাদেশের বাস্তবতা, ক্ষমতায় তারা না গেলেও ক্ষমতায় কারা যাবে এইটার বাস্তবতা। এখন হাসিনা নাই, এখন নাক ছিটকান কেন? তো নাক ছিটকিয়ে হুজুর, এ ধরনের কটাক্ষমূলক নাক ছিটকিয়ে তারা জামাত চরমনাইয়ের সাথে যুগপৎ আন্দোলনে যেতে চাচ্ছেন। এর অর্থ কি? বিএনপির কোলে উঠেছে, বিএনপির ফাঁদে পড়েছে। ওই যে ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত ফাহাম আব্দুল সালামের যে থিওরি, যে বিএনপি রক্ষা করবে এনসিপি কে, আর এনসিপি যদি বিএনপির কোলে উঠে তো নিঃসন্দেহে 2-4টা সিটের বিনিময়ে, যে 4টা এনসিপি, বিএনপি নাকি কথা নাকি আরো অনেকবার হয়েছে বিএনপির সাথে সিট ভাগাভাগি, তো বিএনপি সিট দিতে চায় 2টা, আর এনসিপি প্রথমে চেয়েছিল 100টা, তারপরে 50টা, তারপরে 30টা, এখন নাকি চায় 6টা। এখন বিএনপি অনেকটা রাজি, 6টা সিট দিতে নাকি রাজি হয়েছে। আর এনসিপি গুরুত্বপূর্ণ 6 জনকে 6টা সিট দেবে। প্রথম কথা হচ্ছে 6টা সিটে হয়তোবা ছাড় দিতে রাজি হয়, কিন্তু সিট এনে দেওয়ার কোনো সক্ষমতা রাখে না। কেন? আরে ভাই, বিএনপি নিজেরাই তো জিততে পারে না, তারা আপনাদেরকে জিতিয়ে আনবে কিভাবে? তারা তো নির্বাচন বর্জন করে, তারা তো হারু পার্টি, আপনাদেরকে জিতাবে কিভাবে? এত সোজা? আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচনে রাকসু, চাকসু, আরো বিভিন্ন জায়গায় সাকসু, অনেক কিছুই তো হবে। এবছরে প্রায় 10-20টা বিশ্ববিদ্যালয়, বড় বড় কলেজ ছাত্র সংসদ নির্বাচন হবে। ছাত্রদলের সাথে জোট করেন না, দেখি কি করেন। ছাত্রদল আপনাদের সাথে যৌথ প্যানেল করতে পারবে, কিন্তু জিতিয়ে আনতে পারবে না, কারণ জেতার মতো তারা নিজেরাই তো হবে, আপনাদেরকে কিভাবে জিতাবে? তো এই জায়গায় বিএনপি ফাঁদে পড়েছে। এনসিপি আলাপ আলোচনা করে জামাত চরমনাইয়ের সাথে যুগপথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর অর্থ হচ্ছে বিএনপির সাথে 5টা বা 6টা সিটের বিনিময়ে তাদের সাথে জোটে যেতে পারে। আমরা চাই যে শেষ পর্যন্ত ফিরে আসুক, কারণ বিএনপির সাথে জোটে গেলে এনসিপির মেয়াদ 5 বছর। 5 বছর পর ওই গণ অধিকার পরিষদ থাকবে, তখন বড় দল, তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের চাইতে অনেক ছোট দল হয়ে যাবে। যেমন 6টা সিটের লোভে যাবে বিএনপির সাথে, কিন্তু সিট শেষ পর্যন্ত পাবে না, একটাও পাবে না, ওই মাহফুজও পাবে না, কেউ পাবে না। আর এই ধান্দা থেকেই মাহফুজ তার বাবাকে বিএনপির ইউনিয়ন সেক্রেটারি বানিয়ে রেখেছে। এটা বুঝি না, ওই যে উই ডোন্ট নিড অ্যানাদার মৌলুদিস্ট প্রক্সি পার্টি, মাহফুজের যে ফেসবুক পোস্ট, এর একটা দিক হচ্ছে না, এটা ব্যাখ্যা করেছে, একটা দিক হচ্ছে যে জামাতের বি টিম হতে চাই না, মানে হুজুরদের সাথে মিশতে চাই না। জামাতের সাথে যুগপৎ আন্দোলন করলে তো এটা জামাতের বি টিমের মতো হয়ে যায়, তাদের সাথে মিশতে চাই না, তার চাইতে বরং বিএনপির সাথে যাই। আমার বাপ তো আছে ইউনিয়ন সেক্রেটারি, আমার ভাই তো ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিল, ওখানে বিএনপির নমিনেশনটা আমি নেই, এমপি হই। এটা হচ্ছে মাহফুজের ধান্দা। কিন্তু মাহফুজের সাথে এনসিপি বড় অংশ একমত নয়, এবং মাহফুজ এনসিপির উপর ক্ষুব্ধ, এবং এনসিপি কে মৌলুদিস্ট প্রক্সি পার্টি হিসেবে ট্যাগও দিয়েছেন। কিন্তু তারপরও নানান ফাঁদে আটকে যাচ্ছে এনসিপি, সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তারা বিএনপির সাথে থাকতে, মানে হুজুরদের নাক ছিটকে তাদের সাথে যেতে যাচ্ছে, হীনমান্যতায় ভুগছে। ওই হীনমান্যতায় ওদের ধ্বংস। এবং এতে এই যে সিদ্ধান্ত যে এই যুগপৎ আন্দোলনে যাবে, এটা একদম স্বাভাবিক, কারণ যে দাবিতে যুগপৎ কর্মসূচি ইসলামপন্থীরা ঘোষণা করছে, এনসিপির সাথে এখানে কোনো ইখতিলাফ নেই, একই দাবি। কিন্তু তারা কেন যুগপথে যাবে না? ওই দিন শেষে ঘুরে ফিরে ওই ফাহাম আব্দুল সালামের থিওরি মানবে, এই তো বিএনপির কাঁধে উঠবে। এবং বিএনপি কেন রাজি? বিএনপি কিন্তু উদ্বিগ্ন হয়ে বসে আছে যে এনসিপি আসুক। কারণ কি দেখেন, বিএনপির সামনে ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে অনলাইনে। বিএনপি তো অনলাইন, আগে আপনাকে মাঠে জিততে লাগে, অনলাইনে জিততে হবে। তো অনলাইনে বিএনপি হেরে যাচ্ছে জামাতের শক্তির সামনে। কত এখানে হচ্ছে 90:10, যেমন জামাতের শক্তি 90, ওদের শক্তি 10, জামাতের ধারে কাছেও না। জামাত শিবিরের সফলতা দেখে বিএনপি নড়েচড়ে বসেছে। বিএনপি তাদের নিষ্ক্রিয় করে রাখা খালেদা জিয়া, জিয়াউর রহমান পন্থী, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ডানপন্থী, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে অনেক নেতা আছে, যাদেরকে এতদিন ভারতপন্থীরা কণ্ঠাসা করে রেখেছে, তারেক রহমানের নির্দেশে পরিকল্পিতভাবে তাদেরকে সামনে আনা হচ্ছে, টেস্ট করা হচ্ছে, দেখি এবার কিছু ভালো হয় কিনা। কিন্তু লাভ নাই, যতই চেষ্টা করেন এই তারেকের বিএনপি বাংলাদেশে টিকবে না। এদের পরিণতি হবে জাতীয় পার্টির মতো ছোট্ট একটা দলে, মুসলিম লীগের মতো ছোট্ট একটা দলে রূপান্তরিত হবে। বিএনপির যে বিশাল প্রয়োজনীয়তা বা স্পেস বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির যে ফিলোসফি ছিল জিয়াউর রহমানের, সফলতার জায়গা ওইটাই। কিন্তু ওই জায়গাটা নেবেন পিনাকি ভট্টাচার্যরা। তারা এসে রাজনীতিতে জিয়াউর রহমানের যে থিওরি, যার সমর্থক বাংলাদেশের বেশিরভাগ ভোটার, ওইটা পিনাকিরা চমক দেখিয়ে নিয়ে নেবেন, মাহমুদুর রহমানরা, ইলিয়াস, কনক সরোয়াররা। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কিন্তু বিএনপি পারবে না। কিন্তু বিএনপি চেষ্টা একটু করছে, আমরা দেখছি, চেষ্টা করলেও পারবে না। বিএনপি যেখানে দেখছে যে তাদের হাসিনার গু খাওয়া এবং ভারতীয় ন্যারেটিভ, বিএনপি কিন্তু হাসিনার গু খায়, এটা জানেন? যারা না জানেন এবার জানেন। হাসিনার গু খাওয়া এবং ভারতীয় ন্যারেটিভ এটা চলছে না, এটা পরাজিত হচ্ছে। এই কারণে তারা কিছুটা নড়ে চড়ে বসেছে। এখন দেখেন, সাপোজ এই বিএনপি যে গণবিচ্ছিন্ন হয়ে গেছে, এর জন্য দায়ী কারা? ভারতপন্থী বিএনপি নেতারা। তারা প্রতিপক্ষকে রাজাকার, স্বাধীনতার বিরোধী ট্যাগ ম্যাগ, এগুলো কারা করে? 1 নম্বর বুদ্ধিজীবীদের মধ্যে ওই শাহেদ আলম, ডাক্তার জাহেদ, আব্দুল নূর তুষার, এই টাইপের ভারতীয় দালালরা, ইসকনের সদস্যরা। আর নেতাদের মধ্যে ভারতপন্থী নেতা সালাউদ্দিন আহমেদ, ভারতপন্থী মির্জা ফখরুল, ভারতপন্থী আমির খুসরো মাহমুদ চৌধুরী, এরাই তো এগুলো অপারেট করছে। এদের নেতৃত্বে তো বিএনপির এই ভরাডুবি। এখন এই সালাউদ্দিন, রিজভী কিংবা মির্জা ফখরুল, আমির খুসরো, এরা যদি হঠাৎ করে
ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যায়, হাসিনা গু খাওয়া বাদ দিয়ে দেয়, তাহলে মানুষ একদম নগ্নভাবে বুঝে যায় না যে পরাজিত হয়ে এখন এই লাইনে আসে। সকালে এক লাইনে বিকালে এক লাইনে এরকম রাজনীতি করলে হবে? তো জনগণের কাছে এটাও ধরা খাবে। এই জন্য কি করা যায়, ধীরে ধীরে ওই সালাউদ্দিন, ফখরুল, আমির খসরু মানে ভারতপন্থী যারা আছে এরা থাক তাদের মতো, এরা একটু কথা কম বলুক, কিন্তু যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার স্ট্রিগারলি এবং যারা ট্রেন্ডে গা ভাসায় নাই, মানে ভারতপন্থী হওয়ার ট্রেন্ডে গা ভাসায় নাই, প্রয়োজনে দলের মধ্যে কোণঠাসা থেকেছে কিন্তু ভারতপন্থী হয় নাই, বরং সুযোগ পেলে মাইক হাতে পেলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে গেছেন এবং ইসলাম বিরোধী হন নাই, শরীয়ত আইনের প্রতি কোনো বিদ্বেষ দেখান নাই, ইসলামপন্থীদেরকে মৌলবাদী ট্যাগ দেন নাই, চান্দাবাজিতে গা ভাসান নাই, মানে এই টাইপের যারা ছিল, তারেক রহমান এখন হাতে পায়ে ধরে তাদেরকে বলছেন যে বাবারা আপনারা একটু মাইক হাতে নিয়ে দুই চারটা কথা বলেন, এবং বিএনপি পন্থী বিএনপি দখলকৃত মিডিয়াগুলোকে বলে দিয়েছে এখন সালাউদ্দিন, আমির খসরু এদের চাইতে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার যেসব নেতারা তাদের বক্তব্য বেশি প্রচার করবা। এটা হচ্ছে বিএনপি নড়েচড়ে বসা। এই জন্য আপনি দেখবেন সামনে যে আমির খসরুদের চাইতে দেখবেন যে সেলিমা রহমানের বক্তব্য হঠাৎ করে বেশি বেশি সামনে আসছে, বিভিন্ন প্রোগ্রামে সেলিমা রহমান দাওয়াত পাচ্ছে, তার বক্তব্য দেখাচ্ছে বিএনপি মধ্যে মিডিয়াগুলো। ডক্টর মঈন খান তার বক্তব্য দেখাচ্ছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অনেক প্রোগ্রামে দাওয়াত পাচ্ছে বিএনপিতে, প্রেস ক্লাব, অমুক জায়গায় তমুক জায়গায়, যেখানে এখন তারা দামই পায় না। এই মঈন খান, সেলিমা রহমান, খন্দকার মোশাররফ এদেরকে গণেই না, যদি স্থায়ী কমিটির সদস্য। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে কেউ চেনেই না বিএনপি, কিন্তু সামনে দেখবেন যে তাদেরকে সামনে আনা হচ্ছে। এটা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, আমি জেনে শুনে বলছি। তারই অংশ হিসাবে দর্শক আলতাফ হোসেন চৌধুরী সামনে এসেছেন, তার বক্তব্য বিএনপি এখন প্রচার করছে। আলতাফ হোসেন চৌধুরী বলেছেন পাকিস্তানকে ভাঙলেও বাংলাদেশের জন্য কিছু করেনি ভারত। এর মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির নেতারা এখন কথা বলা শুরু করেছে এবং এটা বিএনপি প্রচার করছে। এই বক্তব্য মোটামুটি বিএনপি অঙ্গনে ভালোভাবে চালু হয়েছে, কি পাকিস্তানকে ভাঙলেও বাংলাদেশের জন্য কিছু করেনি ভারত। এখন এই বক্তব্য যদি তারেক রহমান দেন তাহলে অনেক পাপ মোচন হয়ে যায়। এতদিন যে ভারতের দালালি করেছেন বা হাসিনা গু খেয়েছেন এটা কিছুটা ধামাচাপা করে, কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সোচ্চার বিএনপি এটা এক বক্তব্যে প্রমাণিত হয়ে যায়। এটাই তো পিনাকি ইলিয়াসরা বোঝানোর চেষ্টা করছেন যে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা মুক্তি পাইনি, মানে মুক্তিযুদ্ধ না, ওটা ভৌগোলিক স্বাধীনতা যুদ্ধ বলতে পারে, কিন্তু ভারত আমাদের মুক্ত হতে দেয়নি। আলতাফ হোসেন চৌধুরী এই কথা বলছেন, বিএনপির নেতা, ভাইস চেয়ারম্যান। এই কথা এখন আরো এরকম কথা অনেকে বলবে, আলতাফ হোসেন চৌধুরীদের মতো লোকজন সামনে আসবে, কিন্তু লাভ হবে না। লাভ হবে না কেন? সময় শেষ হয়ে গেছে। বরং এই আলতাফ হোসেন চৌধুরীরা পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমানদের দলে যোগ দিবে। ভারতপন্থীরা বিএনপিতে এত বড় সিন্ডিকেট তৈরি করেছে, আলতাফ হোসেন চৌধুরীদেরকে দাঁড়াতেই দিবে না, তারেক রহমান চাইলেও পারবে না। বিএনপি লিমিট ক্রস করেছে এবং তারেক রহমান লিমিট ক্রস করেছে, আলতাফ হোসেন চৌধুরীদেরকে জায়গা দিবে না ভারতপন্থীরা। তারেক রহমান চাইলে কি সব পারেন? না, পারেন না। যেমন তারেক রহমান কিছু ছেলেদের নমিনেশন দিয়েছেন ডাকসু নির্বাচনে, তারেক রহমান নিজে দিয়েছেন, কিন্তু দেখা গেল যে ছাত্র দলের গুরুত্বপূর্ণ কেউ, এবং এটা ওই ভিপি ক্যান্ডিডেট আবিদ নিজে বলেছে, ফাঁস হয়ে গেছে যে তিনি বিচার দিবেন, ছাত্র দলের কেউ তাকে হেল্প করেনি। বরং আবিদ আসতেছে এটা জেনে ছাত্র দলের নেতারা ওখান থেকে সটকে পড়তো। ওর সাথে আমরা নাই, আমি দায়িত্ব নিয়ে বলছি, বরিশাল গ্রুপের ছাত্র দল নেতারা কেউ আবিদকে ভোট দিতে যায়নি, ভোট কেন্দ্রেই যায়নি। তাহলে কি তারা সাদিক খানকে ভোট দিয়েছে? না, তারা ভোট দিতেই যায়নি। তো ওখানে কমপক্ষে বরিশাল গ্রুপের ছাত্র দলের কমপক্ষে 200-250 ভোট আছে, আরো 200-300, আর 200-250 ভোট আছে। আর তার বাইরে এরা যদি চেষ্টা করতো, বরিশালের লোকজনের মধ্যে প্রচুর ইজম কাজ করে, সাদিক খান চট্টগ্রামের, তো বরিশালের অনেক ছেলেরা যারা সাদিক খানকে ভোট দিয়েছে বুঝিয়ে শুনে বরিশাল গ্রুপে আরো হয়তো 1000 ভোট নিতে পারত। এরকম সবাই মিলে কাজ করলে অসম্ভব ছিল না। কিন্তু তারেক রহমানের নির্দেশে কি ছাত্রদল ইউনাইটেড হয়েছিল? তারেক রহমানের পছন্দের প্রার্থীর পক্ষে কি কাজ করেছে ছাত্রদল? করে নাই। ইন্টারেস্টিং। এরকম এখন তারেক রহমান যদি এই আলতাফ হোসেন চৌধুরীদের স্পেস দিতে বলেনও,
বিএনপির যে ভারতপন্থী শক্তিশালী সিন্ডিকেট সালাউদ্দিনগঞ্জ যেভাবে দাঁড়িয়ে গেছেন, রিজভী পন্থীরা অথবা মির্জা ফখরুল পন্থীরা যেভাবে দাঁড়িয়ে গেছেন, তাতে আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, সেলিমুর রহমান, ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এদেরকে দাঁড়াতে দিবেন না। কিন্তু তারেক রহমানের নির্দেশ হয়তো কিছুটা কাভারেজ বা কিছু জায়গায় বসতে দিবেন, কিন্তু বিএনপির ইন্টারনাল পাওয়ার স্ট্রাকচারে তাদেরকে ঢুকতে দিবেন বলে মনে হয় না। তো এই জায়গায় বিএনপি চাইলেও সফল হতে পারবে না। তাদেরকে ওই হাসিনার গুই খেতে হবে। আর জিয়াউর রহমানের যে লাইন আপটা রাজনীতি, ওটা পিনাকি ভট্টাচার্যরা দেখবেন যে চমক দেখাবে, তারা দখল করে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, উদারপন্থী রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি, মাল্টি পার্টি ডেমোক্রেসি এবং ডান বাম সবাই মিলেমিশে রাজাকার স্বাধীনতা বিরোধী সবাই এখন দেশপ্রেমিক হয়ে যাব, এই যে থিওরিটা, ওটা পিনাকি ইলিয়াসটা দখল করবেন। জামাত তো অলরেডি কিছু অংশ নিয়ে নিয়েছে। জামাত অলমোস্ট সবকিছু গুছিয়ে ফেলেছে। চারদিকে জামাতের জন্য সুখবর আর সুখবর। আগামী নির্বাচনে জামাত জিতবে। আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হবে। বিএনপি সরকার গঠন করতে পারবে না। জামাত ইসলামের নেতৃত্বে ইসলামপন্থী এবং উদারপন্থীদের বিরাট একটা জোট ক্ষমতায় আসবে। তারা জাতীয় সরকার গঠন করবে, সবাইকে নিয়ে দেশ চালাবে। একটা সুখী, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, স্থিতিশীল, সুন্দর একটা বাংলাদেশ গঠন করবে। জামাত সবকিছু গুছিয়ে ফেলেছে। ধীরে 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 হাঁটি হাঁটি পা পা করে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে। দিন দিন তাদের ভোট বাড়ছে। তারা জনগণের পাশে যাচ্ছে, সেবামূলক রাজনীতি করছে, মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং ইম্পর্টেন্টলি জনগণের ভোট পাওয়ার জন্য যা করা দরকার এগুলো তো করছেই। সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। যে আসলে জনগণকে আমরা জনগণের সেবা করে জনগণ যা চায় এটা আমরা করলাম, ঠিক আছে, জনগণ আমাদের প্রতি ইমপ্রেস, সব ঠিক আছে, কিন্তু নির্বাচন তো সুষ্ঠু হতে হবে। ওরা যদি ভোট চুরি করে নিয়ে যায়, সন্ত্রাসী হুন্ডা গুন্ডা, তোরা এই জায়গায় কি করণীয়, এইসব দিক এগুলো সব গুছিয়ে আনছে ধীরে ধীরে। যে না, দেখেন, এই ভোট কারচুপি করার একটা বন্দোবস্ত হচ্ছে ৭২ সংবিধান থাকা, সংস্কার না হওয়া, সংস্কারের মূল্য ঝুলিয়ে রাখা, যে সংস্কার এটা পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা পার্লামেন্টে করবে। এখন কি যে ঐক্যমত হয়েছে ওই পর্যন্ত। জুলাই সনদ এটা রাজনৈতিক দলই এটা বাস্তবায়ন করার কিছু না, এটা সাংবিধানিক মর্যাদা পাবে না। এটা হচ্ছে ভোট চুরির সিস্টেম, ভোট চুরির লাইসেন্স। কিন্তু জামাত এই বিষয়ে ছাড় দিচ্ছে না। না, সংস্কার হতেই হবে, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে এবং সংবিধান সংস্কার বা নতুন সংবিধান যাই বলেন না কেন ওটাও হতে হবে। ভোট চুরি সব রাস্তা বন্ধ করে দেয়, এটা জামাতের সামনে এখন বড় চ্যালেঞ্জ। মানে সুষ্ঠু ভোট হলেই জামাত ক্ষমতায় আসবে। যেমন ডাকসু এবং জাকসুতে আপনারা দেখেছেন ভোট সুষ্ঠু হয়েছে, শিবির জিতেছে। ওরকম সুষ্ঠু ভোট হলে জাতীয় নির্বাচনে বিএনপির ভয়ঙ্কর ভরাডুবি ঘটবে। এই জন্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারাটাই এখন জামাতের জন্য আসল চ্যালেঞ্জ। এই সুষ্ঠু নির্বাচনের বিষয়টা ধীরে ধীরে গুছিয়ে ফেলছে। দর্শক, জাতীয় সনদের ভিত্তিতেই, মানে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হবে জামাত, হামিদুর রহমান আজাদ। হোয়াট ডাজ ইট মিন? মানে সুষ্ঠু নির্বাচন হবে, ভোট কারচুপি করার যে বন্দোবস্ত ৭২ সংবিধান এবং সংস্কারহীনতা না, এই যে নতুন জুলাই সনদ হবে ওইটাই সংস্কার, ওটা বাস্তবায়ন হবে এবং ওইটাই সংবিধান হবে এবং সেই জুলাই সনদ নামক যে নতুন সংবিধান তার আলোকেই সুষ্ঠু নির্বাচন হবে। ট্রুলি জুলাই সনদ বাস্তবায়ন হলে ভোট কারচুপির আর কোনো সুযোগ থাকবে না, জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। এই দিক থেকেই বলছি যে জামাত সবকিছু গুছিয়ে ফেলছে। আগামী নির্বাচনেই তারা জিতবে। জামাতের নেতৃত্বে বৃহত্তর জোট, যে জোটে ইনক্লুসিভ জোট, যেখানে হুজুর থাকবে, পীর সাহেব থাকবে, হিজাব পরা নারী থাকবে, হিজাববিহীন নারী থাকবে। জামাতের যে বৃহত্তর জোট, আমি বিশ্বাস করতে চাই সেই জোটে
ডাক্তার তাসনিম জারাদের মতো নারী নেতৃত্ব নমিনেশন পাবে এবং তার আসন থেকে জামাতের নেতৃবৃন্দ, চরমনায় নেতৃবৃন্দ ডাক্তার তাসনিম জারার জন্য কাজ করবে। তাসনিম জারা না হলেও এরকম আরো অনেক নারী নেতৃত্ব আছে, হিজাব, নন হিজাব, মুসলিম, নন মুসলিম, পাহাড়ি, বাংলাদেশি, সবাই বাংলাদেশি, পাহাড়ি, সমতলীয়, সব শ্রেণী পেশার মানুষ, হিন্দু নেতা, মুসলিম নেতা, পীর, আহলে হাদিস, দেওবন্দি, সবাই থাকবে। এরকম একটা ইনক্লুসিভ জোটের মাধ্যমে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে। বিএনপি জিততে পারবে না। তো বিএনপির যে একমাত্র রাস্তা ভোট চুরি করে ক্ষমতায় আসার যে একটা খায়েশ, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে তা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে বলে মনে করেন জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এটি কথা যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে, এর মানে জনগণের মতামত বাস্তবায়ন হবে। অর্থাৎ জুলাই সনদ যেহেতু বাস্তবায়ন হবে, আমরা আশাবাদী, বিভিন্ন ইশারা ইঙ্গিত বা ডক্টর ইউনূস রাজি যে জুলাই সনদ করতে হবে আপনাদেরকে জানিয়েছি, অতএব ইটস ভেরি অপটিমিস্টিক। দলের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের দুটি উপায়ের কথা তুলে ধরেন তিনি। বলেন, একটি হলো প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, অতীতে এটা নজির রয়েছে, মানে পরবর্তী পার্লামেন্ট সেটা লেজিটিমেট করবে, কিন্তু এখন এটা বাস্তবায়ন করা হবে। আরেকটি হলো গণভোট, এটার ইতিহাসও দেশে আছে। দলগুলো একমত হতে না পারলে গণভোটের মাধ্যমে মানুষ রায় দেবে। সবথেকে কার্যকর এবং শক্তিশালী হচ্ছে গণভোট। গণভোটের মাধ্যমে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, এটা কোনো পার্লামেন্ট কেউ এটা আর কখনো বদলে দিতে পারবে না। কারণ গণভোটের রায়কে কোনো পার্লামেন্ট বদলে দিতে পারে না, কোনো আদালত বদলে দিতে পারে না। গণভোট হচ্ছে চূড়ান্ত রায়। গণভোটের উপরে আর কোনো আদালত নেই, অথবা আর কোনো স্টেজ নেই। হাইয়েস্ট স্টেজ অফ ডেমোক্রেসি গণভোট, প্লেবিসাইট, রেফারেন্ডাম, হোয়াটএভার ইউ সে। অতএব এইটা করতে পারলেই, এই জুলাই সনদ বাস্তবায়ন হলেই বিএনপির যে একমাত্র রাস্তা ক্ষমতা আসার চেষ্টার ভোট কারচুপি, সে রাস্তা বন্ধ হয়ে যাবে। উৎসব মুখর পরিবেশে ইতিহাস সেরা নির্বাচন সরকার প্রতিশ্রুতি ছিল। তো এই সরকারও বলছে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, জামাতও বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন হলে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। হামিদুর রহমান আজাদ বলেন, আমরা বিশ্বাস করতে চাই প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, নির্বাচন নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে। জামাত কিন্তু এখন অনেকটা আশাবাদী। জনগণ যে জামাতের পক্ষে, তরুণ প্রজন্ম যে জামাতের পক্ষে, আর জামাত যে শুধু এখানে জামাত না, সবাই, এটা তো বিভিন্ন নির্বাচনে প্রতীয়মান হচ্ছে। সামনে দুই একটা স্থানীয় সরকার নির্বাচন দিলে আরো ভালোভাবে প্রতীয়মান হবে। জামাতের সেক্রেটারি জেনারেল, সরকার প্রতিশ্রুতি যেটা ছিল, এক নম্বরে সংস্কার করা, বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের ত্রুটি বিচ্যুতি, ধ্বংসাবস্থা, আবর্জনা তৈরি হয়েছিল, এটা দূরীভূত করে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যাওয়া, এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার। দ্বিতীয়ত, সরকারের প্রতিশ্রুতি ছিল গণহত্যার বিচার। তৃতীয়ত, একটি উৎসব মুখর পরিবেশে ইতিহাস সেরা নির্বাচন করা। তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ দুটি নির্বাচন কিছুটা আমাদের উদ্বিগ্ন করেছে, নির্বাচনের পরিবেশটা ও নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে। এখানে জামাত মনে করে যে নির্বাচন যদি আরো বেশি স্মার্টলি হতো, ডাকসু, তাহলে আরো বেশি ভালো করতো। দুই চারটা ভোট হয়তো বা চুরি করেছে ছাত্রদল, অসম্ভব না, কারণ ওদের চিন্তাই হচ্ছে কিভাবে চুরি করতে। মারুফ মল্লিক ঢুকেছে, ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতিকে দড়ি দিয়ে বেঁধেছে শিক্ষার্থীরা, মানে ভোট চুরি করার চেষ্টা করেছে। এখন ধরা পড়ে নাই, এরকম দু একটা জায়গায় থাকতে পারে, অসম্ভব না। তো এই জন্য দর্শক, এগুলো সব চুরির রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। জামাত সবকিছু গুছিয়ে ফেলছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, তার মধ্য দিয়ে জামাত জিতে যাবে।